কলকাতায় বাংলাদেশি পর্যটককে পিটিয়ে হত্যা, ভারত ভ্রমণে বাংলাদেশ দূতাবাসের সতর্কতা জারি, এমন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে আতঙ্ক তৈরি করে সাধারণ মানুষের মাঝে। দাবিটিকে সত্য ভেবে 20,000 মানুষ প্রতিক্রিয়া জানালেও দাবিটির কোনো বাস্তব ভিত্তি নেই। ওদিকে শ্রীলঙ্কায় দুই ভাইয়ের মধ্যে সংঘাতের ঘটনাকে পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলার দৃশ্যের দাবিতে ছড়িয়ে দিলে তৈরি হয় উত্তেজনা। শুধু তাই নয়, ভারতের মহারাষ্ট্রের এক নারীর ওপর হামলার ঘটনাকেও বাংলাদেশে নারী নিরাপত্তাহীনতার ভুয়া দাবিতে ছড়িয়ে দেওয়া হয়। দর্শক, চলুন কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। কলকাতায় মুসলিম বাংলাদেশি পর্যটককে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় বাংলাদেশি পর্যটকদের জন্য সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। এমন একটি দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে সাধারণ মানুষের মাঝে তৈরি হয় উদ্বেগ ও আতঙ্ক। প্রায় 20,000 মানুষ প্রতিক্রিয়াও জানায়, কিন্তু ফ্যাক্ট ওয়াচ টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। মূলত সাম্প্রতিক সময়ে এমন কোনো হত্যাকাণ্ডের তথ্য দেশি বিদেশি কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে পাওয়া যায়নি। নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন বা কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের পক্ষ থেকেও কলকাতা ভ্রমণ নিয়ে কোনো সতর্কতা জারি করা হয়নি। ওদিকে একজন নারীকে পেছন থেকে দৌড়ে এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার একটি ভিডিও বাংলাদেশের ঘটনার দাবিতে ছড়িয়ে পড়লেও দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। মূলত ভিডিওটি ভারতের মহারাষ্ট্রের পালঘরের, যেখানে জেলা কালেক্টর কার্যালয়ের কর্মী স্নেহাল সাওয়ান্ত একতরফা প্রেমের জেরে হামলার শিকার হন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত অমল মূলে হামলার পর পালিয়ে যায় এবং পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালায়। আবার পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর হিন্দুদের হামলার দৃশ্যের দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ভিডিওটি শ্রীলঙ্কার উভা প্রদেশের বাদুল্লা শহরে দুই ভাইয়ের মধ্যে সংঘটিত একটি ঘটনাস্থলের জিও লোকেশন এবং শ্রীলঙ্কার গণমাধ্যমের প্রতিবেদন থেকে ঘটনাটি নিশ্চিত হওয়া গেছে। গুজব এখানেই শেষ নয়। ককরোচ জনতা পার্টির আন্দোলনে দিল্লি রণক্ষেত্রে পরিণত হয়েছে, এমন দাবিতে ছড়ানো ভিডিওটিও মূলত আন্দোলনের নয়। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি গত 8ই মে ভারতের বিহারের পাটনায় শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জের দৃশ্য, যা পরে দিল্লির আন্দোলনের দাবিতে ভিন্নভাবে প্রচার করা হয়েছে। গত 6ই জুন ককরোচ জনতা পার্টির আন্দোলনের সঙ্গে এই ভিডিওর কোনো সম্পর্ক নেই। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি সাম্প্রদায়িক উস্কানি ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন। ইতিমধ্যে আমরা জানিয়েছি আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নাজমুস সাকিব এবং রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। আমরা আজ তাদের সাথে আলোচনা করব। তানভীর মাহতাব আবির নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, এবং নাজমুস সাকিব আপনিও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনে। স্বাগত আপনাকেও এবং দর্শকদেরকে ধন্যবাদ। নাজমুস সাকিব, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমরা প্রতিবেদনটি দেখছিলাম এবং প্রতিবেদনে আমার কাছে সবচেয়ে বেশি স্পর্শকাতর যে বিষয়টি মনে হয়েছে, কিছুদিন আগেই ভারত আসলে আমাদেরকে আবার পর্যটনের জন্য ভিসার দ্বার আসলে খুলে দেওয়া হলো। এর মধ্যেই যখন আমরা একটি রিউমার দেখতে পেলাম যে সেখানে এক বাংলাদেশি পর্যটককে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সেই সাথে বাংলাদেশ দূতাবাস সতর্কতা জারি করেছে। খুবই সেন্সিটিভ একটি বিষয়। এরকম একটি বিষয় যখন ভিসা দেওয়ার পরপরই চলে আসে আসলে সাধারণ মানুষের সামনে, তাদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় এবং এই প্রতিক্রিয়া রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের আসলে প্রভাব ফেলে থাকে। এই বিষয়ে একজন আইনজীবী হিসেবে আপনি কি বলবেন, বা আইন এখানে কি ধরনের সহায়তা করতে পারে? ধন্যবাদ। দেখেন, এটা খুবই সেন্সিটিভ বিষয়। বিশেষ করে 24-এর জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বা তারও আগে থেকে করে আমাদের এখানে ভারতের যে
অনেকটা প্রভাব ছিল। তার কারণে আমাদের অনেক এখানকার যে জনগণের একটা বিরাট অংশ এটার প্রতি বিক্ষুব্ধ ছিল। ফলে এই বিক্ষুব্ধ পরিস্থিতি কিংবা এখনো অনেকেই ভারতের প্রতি বিক্ষুব্ধ অবস্থান থাকে। স্বাভাবিক, আমাদের যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, তারা একটা বড় রাষ্ট্র, তারা তাদের আধিপত্য এখানে কায়েম করতে চায়। এটা যেকোনো দেশই চায়। তো সেই কারণে আমাদের যে বিক্ষুব্ধ জনতা আছে, তাদের মধ্যে যে বিক্ষুব্ধ মনোভাব আছে সেটাকে উস্কে দেওয়ার জন্য নানান গোষ্ঠী এখানে লিপ্ত থাকে। নানান ধরনের এজেন্সিও থাকতে পারে। কিন্তু আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এই ভারত বিরোধিতাটা ওভারসাইজ যাতে না করি। দেখেন, এই টেনশন যদি আমাদের সবসময় দিয়ে থাকে যে ভারতের সাথে একটা কাইজা যদি সবসময় দিয়ে থাকে, এটা তো আখেরে আমাদের জন্য ভালো হয় না। বাংলাদেশের জনগণের জন্য ভালো না, ভারতের জনগণের জন্য ভালো না। আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ, প্রতিবেশী সুলভ যে ভালো সম্পর্ক সেটা জারি রাখাটা জরুরি। আর যে ভুয়া নিউজ গুলো ছড়াচ্ছে, এই ব্যাপারে হচ্ছে বাংলাদেশের সরকারের, এমনকি ভারত সরকারেরও পদক্ষেপ নেওয়া উচিত। এবং আমাদের আইনি কাঠামোর মধ্যে এটার সুযোগও আছে যে এই ধরনের বন্ধুত্বপূর্ণ যে সমস্ত রাষ্ট্র আছে বা বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট করতে পারে এই ধরনের যে কোনো বিষয়, এটা আমাদের এমনকি সংবিধানেও আছে যে এগুলো করা অ্যালাউড না। আমাদের যে বাক প্রকাশের যে স্বাধীনতা আছে সেখানে, বা প্রেস ফ্রিডম বা যাই বলেন, এটার মধ্যে একটা বড় লিমিট থাকে হচ্ছে, বা সীমাবদ্ধতা থাকে। আমাদের যে বিভিন্ন রাষ্ট্রের সাথে, বিভিন্ন দেশের সাথে যে সম্পর্ক, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যাতে ব্যাঘাত না ঘটা, বিশেষ করে অপতথ্য আর কি। তো এটা তো অপতথ্য, তো মানে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন না বলে আমরা এটাকে ডিসইনফরমেশন বলতে পারি। মিসইনফরমেশন মানে হয়তো তথ্যে ভুল থাকে, আর ডিসইনফরমেশন মানে হচ্ছে যেটা একেবারে গুজব, একটা প্রপাগান্ডা। প্রপাগান্ডাও দুই ধরনের আছে, পজিটিভ নেগেটিভ দুই ধরনের প্রপাগান্ডাই আছে, এবং এটা হচ্ছে নেগেটিভ প্রপাগান্ডাই জি, আমাদের নাজমুস সাকিব, ভারত। আমরা আবারও জি, আপনার কাছে ফিরবো। মিস ইনফরমেশনের জন্য আসলে কি কি ধরনের আইনি সহায়তা আমরা পেতে পারি এ বিষয়ে আপনার সাথে কথা বলবো। আমরা একটু এবার যেতে চাই তানভীর মাহতাব আবিরের কাছে। মাহতাব আবির, একটু জানতে চাচ্ছিলাম, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে ভিসা, এবং এটা নিয়ে গুজব শুরু হয়ে গেছে ইতোমধ্যে, এবং যখনই কোনো পজিটিভ জিনিস হচ্ছে ওই পজিটিভ জিনিসটাকে আসলে নেগেটিভ করার জন্য রিউমারগুলো তৈরি হয়েছে, এবং আপনিও নিশ্চয়ই এই বিষয়টি দেখেছেন। একটু জানতে চাই, এই ঘটনাটা কি কেন্দ্র করে আসলে কতগুলো রিউমার বা গুজব, যেটাই আমরা বলে থাকি, আপনার কাছে এখন পর্যন্ত এসেছে, বা আপনি কি ধরনের ঘটনাগুলো ফেস করেছেন? আচ্ছা, ভিসার বিষয়টা কিন্তু একেবারে সাম্প্রতিক, এবং গত ২-১ দিনে যে পরিমাণ মানুষ ভিসার জন্য দাঁড়িয়েছে এবং আমরা যে লম্বা লাইন দেখেছি, অনেকদিন বন্ধ থাকার পরে এই জিনিসটা শুরু হয়েছে। স্বাভাবিকভাবে এটা একটা উৎসাহ একটা বিরাজ করছে, বা অনেকে অনেক প্রয়োজনেও তার ভিসা দরকার ছিল, এগুলোর জন্য হচ্ছে দাঁড়িয়েছে। তো এটাকে কেন্দ্র করে রিপোর্টে যেটা দেখানো হলো যে অপতথ্যের বিষয়টা, আমরা মনে করি যে এটা আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস। কারণ আমরা গত কয়েক মাসে সাম্প্রদায়িক অপতথ্য যেটা দেখছিলাম, যেমন ভারতীয়রা ছড়াচ্ছিল বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশিরাও ছড়াচ্ছিল ভারতীয়দের নিয়ে। আমরা আজকে একটা প্রেস রিলিজ দিয়েছি, মাসিক যে প্রেস রিলিজটা আমরা প্রতি মাসে দেই। আজকের যে প্রেস রিলিজ, ওখানে আমরা দেখেছি যে গত মাসে সাম্প্রদায়িক অপতথ্যগুলো আবার মানে বিগত কয়েক মাসের তুলনায় একই রকমের ধারায় অবলম্বন করছে, যে ভারতীয়রাও ছড়াচ্ছে, বাংলাদেশিরাও ছড়াচ্ছে। আমরা মনে করি যে এই যে দুইটা দেশ থেকেই নেটিজেনরা একজন আর এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে ছড়াচ্ছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটাও একটা পার্ট এই ভিসার ইস্যুটা, যেহেতু এটা একটা নতুন খবর এবং এই খবরকে ইস্যু করে ছড়াবে স্বাভাবিকভাবে। বাংলাদেশে যে কোনো ইস্যু হোক, এটা বাংলাদেশ আর ভারত দুইটা দেশেরই এক প্যাটার্ন প্রায় একই। ওরাও বসে থাকে এই ধরনের ইস্যুগুলো পাওয়ার জন্য, এবং একটা বিদ্বেষ থাকে। আপনি নিজেও জানেন যে পুশিনের একটা ব্যাপার ছিল গত মাসে, এবং অবৈধভাবে প্রবেশ দুই দেশ থেকেই ছড়ানো হচ্ছিল। যে আজকে আমরা একটা ভিডিও দেখলাম যে ভারত বাংলাদেশ
বাংলাদেশিরা প্রবেশ করছে ভারতে অবৈধভাবে, এটা একটা দাবি, কিন্তু ঘটনাটা ঠিক উল্টো। ভারতীয়রা প্রবেশ করছে বাংলাদেশে, এরকম একটা ভিডিওকে চালানো হচ্ছে যে উল্টো দাবিতে, এবং ভারতীয়রা এটা প্রচার করছে। তার মানে এই জিনিসগুলো দুই পক্ষই ছড়ায়, এবং এই ছড়ানোটার এটাই একটা পার্ট। আমরা এটাকে আলাদা কোনো কিছু মনে করি না। সামনের দিনগুলোতে যখন এই জিনিসটা একেবারে নরমাল হয়ে যাবে, ভিসার প্রসেস যেহেতু এখন শুরু হয়েছে, সামনের দিনগুলোতে চলতেই থাকবে, তখন এটাকে নিয়ে আমরা আগে যেরকম দেখেছিলাম যে যখন আসা যাওয়া শুরু হয়, তখন মানুষের ভিতরে যখন দুই দেশের সাথে সম্পর্কগুলো তৈরি হয়, বা কলকাতা আমরা দেখেছি যে মিষ্টি বিতরণের কিছু খবর আমরা দেখেছি যে কলকাতার ব্যবসায়ীরা খুশি বাংলাদেশিরা যাবে। তো এই ঘটনাগুলোকে আমরা মনে করি যে যারা অপতথ্য ছড়ায় তারা এগুলোকে অবজার্ভ করছে এবং এগুলোকে ইস্যু বানাবে এবং বানিয়ে অপতথ্য ছড়াবে। যদি আমরা সতর্ক থাকি এবং এই বিষয়গুলো জানি যে হ্যাঁ কোথায় কি হচ্ছে, তাহলে আমাদের জন্য ট্রেস করাটা খুব সহজ হয়ে যাবে যে না, এই জিনিসগুলো তো আসলে এরকম না। জি, আপনাদের সহযোগিতা অবশ্যই আমাদের কাম্য। তানভীর মাহতাব আবির এবং নাজমুস সাকিব, আপনাদের সাথে বিরতির আগে কথা বলছিলাম। নাজমুস সাকিব, আবারও আপনার কাছে একটু ফিরতে চাই, একটু জানতে চাই যে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে এবং বিভিন্ন ধরনের গুজবের ফলে আসলে মানুষের সামাজিক জীবন থেকে শুরু করে রাজনৈতিক, যেমনটি বলছিলাম যে প্রভাবিত কিন্তু হচ্ছে, এবং অনেকে বড় ধরনের সমস্যারও কিন্তু সম্মুখীন হচ্ছে এ ধরনের গুজবের ফলে। কারণ দেখা যাচ্ছে কারো ব্যক্তিগত জীবন এই কারণে আসলে হ্যাম্পার হয়ে যাচ্ছে, তারা সামাজিকভাবেও প্রতিপন্ন হচ্ছে, এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে রাজনৈতিকভাবে সেগুলো তো বেশ বড় ইস্যু, কিন্তু ব্যক্তিগতভাবে যারা আসলে এগুলো ফেস করে থাকে, বাংলাদেশের আইনে আসলে কি কি ধরনের অ্যাক্ট রয়েছে এবং কি কি ধরনের সুবিধা আসলে তারা আইনের কাছে পেতে পারে? আচ্ছা, আপনাদের আগের একটা শোতে আমি বলেছিলাম আমাদের যে বর্তমানে সাইবার নিরাপত্তা আইন আছে, আইনটা আমার কাছে আছে। আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 হয়েছিল আর কি, সেটাকে রেটিফাই করে সাইবার সুরক্ষা আইন 2026 করলো বর্তমান বিএনপি সরকার। সেই আইনটা আমি বলতে চাই হচ্ছে এটা একটু বেশি নরম আইন হয়ে গেছে আর কি। আগে যেমন বিগত আমলে বেশি কঠিন ছিল আইন, বিগত সময়ে যেমন হচ্ছে বেশি কঠিন ছিল আইন, বর্তমানে আইনটা একটু বেশি মানে দুর্বল হয়ে গেছে। ফলে যত ধরনের প্রবলেম এখন সাইবার জগতে হচ্ছে, আমাদের যে সামাজিক নিরাপত্তা বলেন বা ব্যক্তিগত নিরাপত্তার যে জায়গাটা আছে বা ব্যক্তিগত মান সম্মানের যে বিষয় আছে, সেটাও অনেক ক্ষেত্রে হুমকির মুখে পড়ে গেছে। ফলে আমাদের আইনটা দুর্বল আইন, এই আইনটাকে আরো বেশি আরেকটু কঠিন করা দরকার অন্তত পক্ষে, কিন্তু সেই ধরনের উদ্যোগ এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে দেখা যাচ্ছে না। সম্প্রতি একটা সাইবার সুরক্ষা আইনের সংশোধনী এনেছে, সেই সংশোধনীটা হচ্ছে ইয়ের জন্য, এই জুয়া কেন্দ্রিক, মানে অনলাইন জুয়াটাকে বাদ দিয়েছে সাইবার সুরক্ষা আইন থেকে, আর জুয়ার জন্য আলাদা, জুয়া প্রতিরোধের জন্য আলাদা একটা আইন করেছে। আগে একটা ইংরেজি আইন ছিল, সেটাকে এখন বাংলায় করে আর একটু বিস্তারিত অনলাইন জগতের বিষয়গুলো নিয়েছে। আগে গ্যাম্বলিংটা তো অফলাইনে ছিল আর কি, এখন অনলাইনের। জি, নাজমুস সাকিব, আপনি যেমনটি বলতে চাচ্ছেন যে আসলে আইন কিছুটা শিথিল রয়েছে, এবং এই শিথিল আইনের ক্ষেত্রে আসলে আপনারা কি ধরনের পদক্ষেপ, আপনাদের আইনজীবী সমিতি রয়েছে, আইন মন্ত্রণালয় রয়েছে, আপনারা আসলে কোনো ধরনের পদক্ষেপ নিবেন কিনা এই বিষয়ে কথা বলবো। আমরা একটু মাহতাব আবিরের কাছে আবার ফিরবো। তানভীর মাহতাব আবির, আমরা যেমনটি শুনছিলাম নাজমুস সাকিব যেমনটি বলছিল যে আইন কিছুটা শিথিল, এবং শিথিল আইন মানেই কিন্তু যে অপরাধের সুযোগ আরো বেশি তৈরি হয়ে যাওয়া, কারণ অপরাধীদের ভয় কিন্তু কিছুটা হলেও কমে যায়। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আপনারা আসলে আপনাদের যে রুলসগুলো রয়েছে, আপনারাও কি শিথিল হলেন নাকি আরেকটু কঠিন হলেন? আপনাদের কি কি ধরনের পদক্ষেপগুলো রয়েছে একটু শুনবো। আচ্ছা, আমি আপনাকে ছোট্ট একটা তথ্য দিই, তাহলে হয়তো বুঝবেন যে আসলে কি অবস্থায় আছে এখন পরিস্থিতি। আমরা এখন তো 6 মাস হয়ে গেল এই বছরের, আজকে জুলাইয়ের 1 তারিখ। 6 মাসের একটা ডাটা যদি আমি দেই, যে এই 6 মাসে আমরা 3200-র বেশি হচ্ছে অপতথ্য শনাক্ত করেছি এই 6 মাসে, যেটা গত বছরের প্রথম 6 মাসের তুলনায় প্রায় 75%-এর বেশি। এবং এই ডাটাটা আমাদেরকে দেখায় যে আসলে তখন তো অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এখন একটা নির্বাচিত সরকার আসে, আসার পরে তারা 4 মাসের মতো পেয়েছে। তো আমরা যেটা দেখি যে গণতান্ত্রিক সরকার যখন থাকে ক্ষমতায়, তখন অপতথ্যের পরিমাণটা বাড়ে স্বাভাবিকভাবে। এটা আমরা এর আগের সরকার যখন ছিল
তখনও আমরা দেখেছিলাম অন্তর্বর্তী সরকারের সময় কিছুটা কমে গিয়েছে, এখন আবার বাড়ছে। এই জন্য আমরা অনেক বেশি পরিমাণ বেড়ে গেছে। আইনের ব্যবহারগুলো বা আইনের প্রয়োগগুলো খুব একটা হয় না। বা অন্তর্বর্তী সরকারের সময়ও অনেক তথ্য ছড়িয়েছে, কিন্তু ওই তুলনায় সরকার কিছুটা সেফ জোনে থাকার চেষ্টা বা আইনগুলোকে অধ্যাদেশ হিসেবে জারি করা হয়েছে বা আইন হিসেবে পাস হয়নি সংসদ না থাকার কারণে। এখন যেটা হচ্ছে কিন্তু আমার অতিথি আরেকজন যে উনি যেটা বললেন যে শিথিল হয়েছে এখনকার বিষয়গুলো। কিন্তু শিথিল হওয়ার পরও আমরা দেখছি যে অনেক ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে। কিন্তু এই ব্যবস্থাগুলো আসলে বিচ্ছিন্নভাবে হচ্ছে। যেটা আসলে যারা মানে মূল প্রোপাগান্ডা প্রচার করে, তৈরি করে এবং ছড়িয়ে দেয়, তারা কিন্তু আসলে ধরাছোঁয়ার বাইরেই থাকে। আপনি ধরছেন ওই ধরনের মানুষদেরকে যারা শুধুমাত্র তারা হয়তো জানেও না যে এটা অপতথ্য, তারা না জেনে হয়তো শেয়ার করছে, প্রচার করছে বা ওই মতাদর্শের সাথে মিলছে দেখে তারা সেটা ছড়িয়ে দিচ্ছে। কিন্তু যারা এটা তৈরি করলো তাদের কিন্তু ধরা হচ্ছে না বা তাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো আমরা খুব একটা দেখছি না। এই কারণে হচ্ছে এই জিনিসটা আসলে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। জি, আমরা তানভীর মাহতাব ভাবে আপনি যেমনটি coordinated বললেন যে campaign আইন শিথিল থাকলেও আসলে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং অপরাধীরা তো ধরাছোঁয়ার বাইরে থাকছেই। নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরো কথা বলবো এবং নাজমুস সাকিবের সাথে আমি পরবর্তী কোনো শোতে অবশ্যই জানতে চাইবো যে আসলে আইন মন্ত্রণালয় বা আইনজীবী সমিতি কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, এই বিষয়ে আমরা পরবর্তী পর্বে কথা বলবো। আজ আমাদের হাতে সময় একদমই শেষ। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা হবে। দর্শক, এতক্ষণ আমরা আলোচনায় ছিলাম, আমাদের সাথে আলোচনায় ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নাজমুস সাকিব এবং রিমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করে নিন। একাত্তরের সাথেই থাকুন।